হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভয়েস চেঞ্জ। তোমরা আমাকে সবাই রিকোয়েস্ট করেছো ভয়েস চেঞ্জের ক্লাস করার জন্যে। আমি আজ থেকে ভয়েস চেঞ্জের ক্লাস শুরু করছি। সব থেকে প্রথমে ভয়েস চেঞ্জ শেখার আগে আমাদেরকে কিছু কথা জেনে নিতে হবে ভয়েস চেঞ্জ সম্পর্কে, যে কেন আমরা ভয়েস চেঞ্জটাকে ঠিকভাবে শিখতে পারি না। ভয়েস চেঞ্জ আমরা ঠিকভাবে শিখতে পারি না দুটো কারণে। এক, আমাদের টেন্স সম্পর্কে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার নেই। দুই, আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে আগে আমরা মিনিং তৈরি করার চেষ্টা করি। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে টেন্স। তোমরা আমার চ্যানেলে লক্ষ্য করবে আমি বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এই তিনটে ভার্বের আলাদা আলাদা করে টেন্স শিখিয়েছি। কেন আমাদের এই তিনটে ভার্বের আলাদা করে টেন্স শেখা দরকার ছিল সেটা আজকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। কারণ যদি আমাদের বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব, আমরা হ্যাভ ভার্বের টেন্স ভয়েস চেঞ্জে না জানলেও হবে, কিন্তু বি ভার্ব আর ডু ভার্ব এই দুটো ভার্বের টেন্স আমাদের জানতেই হবে। তাছাড়া আমরা ভয়েস চেঞ্জকে একটাও সঠিকভাবে করতে পারবো না। এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। আমি তোমাদেরকে ওই জন্য বলছি, ভয়েস চেঞ্জ শেখার আগে তোমরা অন্তত বি ভার্ব আর ডু ভার্বের টেন্স প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে। তাহলে ভয়েস চেঞ্জ তোমাদের কাছে 1 সেকেন্ডের খেল হয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইবারে তাহলে জানা যাক আমরা কেন টেন্সটাকে ওই রকমভাবে শিখি না। কারণ আজ পর্যন্ত কোনো তোমরা বইয়েতে দেখবে না, বা কোনো ক্লাসেও দেখবে না, বা কোনো ইউটিউব চ্যানেলেও পাবে না যেখানে তিনটে ভার্বের টেন্স আলাদা করে কেউ শিখিয়েছে। তিনটে ভার্বের টেন্স আলাদা করে যদি তোমরা না শেখো তাহলে তোমাদের ইংলিশ গ্রামারের যে কনসেপ্ট সেই কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বি ভার্ব আর ডু ভার্ব টেন্স শিখতেই হবে। কেন শিখতে হবে, কী জন্য শিখতে হবে, যখন আমরা এক্সাম্পলে যাব তখন আমি তোমাদের বলে দেবো। কিন্তু প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তোমরা ভালো করে ক্লাসটাকে ফলো করবে, তবেই কিন্তু তোমরা ভয়েস চেঞ্জটাকে বুঝতে পারবে। আজকের প্রথম ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের আমাদের যে বেসিক জিনিস সেগুলো ক্লিয়ার করব। এরপরে স্টেপ বাই স্টেপ যখন আমরা ক্লাস এগোতে থাকবো তখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে ভয়েস চেঞ্জ শিখতে থাকব। আর দ্বিতীয় যে ভুল আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে করি সেটা আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাই তখন আমরা ওই সেন্টেন্সের মানে তৈরি করার চেষ্টা করি। এটা আমাদের ভুল। কি, আমাদের এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমাদেরকে কিন্তু মিনিং চেঞ্জ করতে বলেনি। আমরা ভয়েস চেঞ্জ তো করবই, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারও পরিবর্তন হবে, কিন্তু আমাদের মিনিংটা সেমই থাকবে, একটু এদিক ওদিক হবে, কিন্তু আমাদের যে মোরাল অফ দ্য মিনিং বা যে যথার্থ যে মিনিংটা সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে ভয়েস চেঞ্জকে দুটো কারণে আমরা ভুল করি। এক, টেন্স সম্পর্কে আমাদের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার নেই বি আর ডু ভার্ব সম্পর্কে। আর দুই, আমরা ভয়েস চেঞ্জের মিনিং তৈরি করার চেষ্টা করি, যে ওই সেন্টেন্সটা বাংলা মানে করার চেষ্টা করি। কিন্তু তোমরা কোনো সেন্টেন্সেই বাংলা মানে করার চেষ্টা করবে না যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। ক্লিয়ার? এরপরে দেখা যাক আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ভয়েস চেঞ্জটাকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে নেব, যাতে তোমাদের আর কোনো দিন ভয়েস চেঞ্জ ভুল না হয়। দেখো এখানে আমি কি লিখেছি, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তার মানে কি, ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ। দু প্রকার কি, আর এক প্রকারেরও ভয়েস আছে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। সেটা আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন শিখব। আগে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভটাকে ভালো করে শিখব। তাহলে এই অ্যাক্টিভ আর প্যাসিভ কী জিনিস? আমরা তো ভয়েস চেঞ্জ শিখছি, তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ কী জিনিস? আমি তোমাদের দুটো সেন্টেন্স লিখছি, দেখো। ধরো আমি অ্যাক্টিভে লিখলাম আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। আমরা সবাই জানি, ছোট থেকে আমরা পড়ে আসছি অ্যাক্টিভ আর প্যাসিভ, কিন্তু এর কনসেপ্ট যদি আমরা না জানি
তাহলে কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ করতে পারবো না। তার জন্যে বি আর ডু ভার্বের টেন্স তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগে দেখবে, তবে এই ক্লাসে আসবে, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। অ্যাক্টিভে কি আই প্লে ফুটবল। দেখো এখানে সাবজেক্টকে আই, ভার্ব কি প্লে, অবজেক্ট কি ফুটবল। এখানে অ্যাক্টিভ ভয়েসে তাহলে কি, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট সে হচ্ছে ডুয়ার অফ দ্য সেন্টেন্স, মানে সে মেন অ্যাকশনটা অ্যাক্টিভ ভয়েসে কে পারফর্ম করছে, আই। এখানে কে খেলছে, আই, আমি খেলছি। তাহলে মেন অ্যাকশন যেটা পারফর্ম করছে সেটা অ্যাকশনটা কে করছে, আই। ভার্ব যেটা আমরা লিখেছি প্লে। এবারে এই অ্যাকশনটা রিসিভ কে করছে, অ্যাকশনটা রিসিভ করছে ফুটবল, অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট সে অ্যাকশন করছে, আর অ্যাকশন রিসিভ কে করছে, অবজেক্ট। তাহলে প্যাসিভে কি হবে, প্যাসিভে ঠিক উল্টে যাবে। এখানেই আমাদের টেন্সের খেলা আর কিছু রুলসের খেলা। এইগুলো যদি তোমরা বুঝে যাও, ভয়েস চেঞ্জ তোমাদের একদম কোনো ব্যাপারই নয়। দেখো এবারে যদি আমরা আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি তোমাদেরকে কি বলেছি, যখন তোমরা প্যাসিভ করতে যাবে সেটার আর মিনিং করার চেষ্টা করবে না, কারণ প্যাসিভও গেলেও আমি ফুটবল খেলি এটাই দাঁড়াবে একটু ঘুরিয়ে ফিরিয়ে। কেমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখো। তাহলে প্যাসিভ ভয়েস করতে গিয়ে আমাদের প্রথম কি মাথায় রাখতে হবে, যেটা অ্যাক্টিভের অবজেক্ট সেটাকে আমাদের প্রথমেই সাবজেক্টে পরিণত করতে হবে প্যাসিভে। তাহলে আমাদের অবজেক্টকে ফুটবল, তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব। সাবজেক্ট করে নিলাম। তাহলে এটা আমাদের দেখো কোন টেন্সে লেখা। তোমরা যদি টেন্স শিখে থাকো অবশ্যই টেন্স তোমরা শিখেছো আশা করছি, যদি না শেখো অবশ্যই দেখো। তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। তাই প্যাসিভ ভয়েস করতে গেলে দ্বিতীয় নম্বর রুলস কি, প্রথমে তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম। দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে সাবজেক্টের যে অবজেক্টটাকে যেটাকে আমরা সাবজেক্ট করলাম প্যাসিভে, তারপরে আমাদের একটা টু বি ভার্ব বা বি ভার্ব আনতে হবে। তোমরা বি ভার্বের টেন্স শিখে থাকলে অবশ্যই এই কনসেপ্ট জানবে। তাহলে বি ভার্ব যদি আমাদের আনতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের যে মেন বি ভার্ব ইউজ হয়েছে সেটা কি, এম, ইজ, আর, তাই তো। তাহলে ফুটবলের পরে আমাদের কোন ভার্বটা বসবে, এম না ইজ না আর, ভেরি গুড, ইজ। তাহলে ফুটবল ইজ, বি ভার্ব আমরা করে নিলাম। এরপরে সাবজেক্ট আর ভার্বের পরে আমাদেরকে কি খেয়াল রাখতে হবে, মেন ভার্ব। এখানে মেন ভার্বকে প্লে, আর বিটাকে আমরা কেন এনেছি, অক্সিলারি ভার্ব হিসাবে। কেন এনেছি একটু পরে বুঝতে পারবে। তাহলে এখানে যে ভার্বটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সেটা যে টেন্সেই থাকুক না কেন, সেটাকে আমাদের প্যাসিভের ক্ষেত্রে যত প্যাসিভের রুলস থাকুক না কেন সেটাকে আমাদের পাস্ট পার্টিসিপলে কনভার্ট করতে হবে। তোমরা কিন্তু V1, V2, V3 এই কনসেপ্ট শিখবে না, আমি আবারও বলে দিচ্ছি। তোমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এই কনসেপ্ট শিখবে। আমার ক্লাস করা আছে ভার্বের চ্যাপ্টারে, অবশ্যই দেখে নেবে। তাহলে এই বি ভার্বের পর বি অক্সিলারি নেওয়ার পর আমাদেরকে যে মেন ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে আছে সেটাকে আমাদের পাস্ট পার্টিসিপলে কনভার্ট করে দিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই পাস্ট পার্টিসিপলে কনভার্ট করতে হবে, এর আর কোনো রুলস নেই। অন্য কোনো ভার্বে কনভার্ট করতে হবে না, প্রেজেন্ট পাস্ট কোনোটাতেই নয়। আমরা চোখ বন্ধ করে যে কোনো প্যাসিভের ক্ষেত্রে ওই মেন ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে কনভার্ট করে দেবো। তাহলে যদি প্লের পাস্ট পার্টিসিপল কি, প্লে, প্লেড, 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 PLAYED, তাহলে কি ফুটবল ইজ প্লেড। এরপরে আমাদের কি আছে পরে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সে প্যাসিভ ভয়েসে কি হবে, ভেরি গুড, অবজেক্ট। তাহলে সে প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে, ক্লিয়ার। কিন্তু এখানে আর একটা রুলস আছে, 3 নম্বর রুলস মাথায় রাখো। অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে
তার আগে আমাদের কি নিতে হবে? বাই প্রিপোজিশন যোগ করতে হবে। তার আগে আমাদের বাই প্রিপোজিশন যোগ করতে হবে। ক্লিয়ার? বাই প্রিপোজিশন আমরা যোগ করলাম। এই রুলসটা মাথায় রাখো। বাই প্রিপোজিশন যোগ করার পর আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো? এখানে আই লিখব। ফুটবল ইজ প্লেড বাই আই। তোমাদের কি মনে হয়? ভেরি গুড। ওখানে আমরা লিখব মি। কিন্তু মি কেন লিখলাম? মি কেন লিখলাম? তোমরা যারা প্রোনাউনের চ্যাপ্টার দেখোনি তারা অবশ্যই ওই কেসের চ্যাপ্টারটা দেখে নেবে প্রোনাউনে গিয়ে। মি আমরা কেন লিখলাম? কারণ আই হচ্ছে একটা সাবজেক্টিভ কেস, আর সাবজেক্টিভ কেস কখনো অবজেক্ট হতে পারে না। আই যেহেতু সাবজেক্টিভ কেস, সে কখনো অবজেক্টিভ কেসে অবজেক্ট হিসাবে আই বসবে না। তাই আইটা মিতে কনভার্ট হয়ে গেছে। মি যখন হয়েছে ওটা কি হয়েছে? অবজেক্টিভ কেস বা অবজেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের সেই রুলস অনুযায়ী এখানে আমাদের কি সাবজেক্টিভ কেস বসবে না অবজেক্টিভ কেস? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাদের আয়ের অবজেক্টিভ কেস আমাদের ওখানে নিতে হবে। ক্লিয়ার? তাই হয়েছে মি। তাহলে এখান থেকে আর একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। তোমরা যারা পার্টস অফ স্পিচ দেখোনি তারা একটু কনফিউজড হয়ে যাবে, কিন্তু কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই, আমি কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। নাউন আর প্রোনাউন সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। তাহলে কি? নাউন আর প্রোনাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, আর নাউনের পরিবর্তে কে ব্যবহার হয়? প্রোনাউন। তাহলে যদি একমাত্র আমাদের অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট বা অবজেক্ট প্রোনাউনে থাকে, তাহলে আমাদের সেই প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? যদি আমাদের প্রোনাউন আই থাকে সাবজেক্টে, সেটাকে অবজেক্টে প্যাসিভ ভয়েসে আমাদের মি করতে হবে। যদি ধরো এখানে ফুটবলের বদলে এখানে থাকতো মি, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে হয়ে যেত আই, কারণ অ্যাক্টিভ ভয়েসেও সাবজেক্ট হচ্ছে, আর আমরা আই মানে কি জানি? সাবজেক্টিভ কেস। তোমরা এখন কোনো রুলস খাতায় লিখো না, আমি তোমাদেরকে একটা সুন্দর করে এই রুলসগুলো লিখে এরপরে দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট করবে। আগে তোমরা রুলসটাকে বা ভয়েস চেঞ্জটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, যেখানে আমরা কি বলতে চাইছি। ঠিক আছে? তাহলে এরপরে আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে? এরপরে আমাদের ক্লিয়ার করতে হবে টেন্সের কনসেপ্ট। আমাদের যেমন টেন্সে অ্যাক্টিভ ভয়েস লেখা থাকবে, ঠিক তেমন টেন্সেই বি ভার্ব নিয়ে আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। বি ভার্ব নিয়ে মানে কি? যদি আমাদের অ্যাক্টিভ ভয়েস ধরো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তো, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বলে তোমরা যদি বি ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো, সেখানে কি দেখবে? আমাদের যে মেন ভার্ব সেটা আছে কি? এম, ইজ, আর। তাই অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করবে, অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে বি ভার্বের সেই টেন্সটাকেই আমাদেরকে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে নিতে হবে। তারপরে মেন ভার্বের কি বসাতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হবে কি করে? তোমরা আগে টেন্সটাকে দেখো, বি আর ডু ভার্বের, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই যে আমরা একটা কনসেপ্ট দেখলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ধরো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। প্যাসিভে কি? ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। দুটোর অর্থ এক। ওই জন্য আমি বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করবে, তখন ওটা তোমরা মিনিং করার চেষ্টা না করাই ভালো। কারণ তোমরা একটা সেন্স বুঝতেই পারছো যে অ্যাক্টিভের যা মিনিং প্যাসিভেরও তাই মিনিং, কিন্তু জাস্ট মিনিংটা আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছি। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা কি দেখলাম? যে সাবজেক্ট সে হচ্ছে ডুয়ার অফ দ্য সেন্টেন্স, মানে সে কিছু করছে, আর অবজেক্ট সে অ্যাকশনটাকে রিসিভ করছে। কিন্তু যখন প্যাসিভে হয়ে গেল, তখন সে আর কিন্তু
ডুয়ার অফ দ্য সেন্টেন্স থাকছে না, তখন সেই সাবজেক্টটাকে কি করা হচ্ছে প্যাসিভে, সামথিং ইজ অ্যাক্টেড আপন, মানে ওই সাবজেক্টটাকে এমনই একটা ফাংশন করানো হচ্ছে যে সেখানে ও আর ডুয়ারের ফাংশন করছে না, তার উপরে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে এইরকম অর্থে বাংলায় বলতে গেলে। তার মানে কি, তার মানে হচ্ছে এটাই যে এখানে সরাসরি যে সাবজেক্ট সে নিজে থেকে আর ফাংশন করছে না, বা সে নিজে থেকে অ্যাকশানটা করছে না, তার উপরে অ্যাকশানটা চাপিয়ে দেওয়া হচ্ছে। চাপিয়ে কে দিচ্ছে? অবজেক্ট। সাবজেক্টের ওপরে অ্যাকশানটা কে চাপিয়ে দিচ্ছে? অবজেক্ট। কিন্তু এখানে ডাইরেক্ট সাবজেক্ট অ্যাকশানটা করছিল, আর প্যাসিভে সাবজেক্টের ওপরে অ্যাকশানটা জোর করে চাপিয়ে দিচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবল আমার দ্বারা খেলা হয়, তাহলে ফুটবলটা কি কোনো অ্যাকশান করছে? তুমি খেলছো বলেই ফুটবলটা এদিক ওদিক যাচ্ছে। তুমি যদি না খেলো, ফুটবলের ফাংশন কি, ফুটবলের অ্যাকশন কি? বিগ জিরো। তাহলে এখানে সাবজেক্টটা কি হচ্ছে, কোনো অ্যাকশন করছে না, ওর উপরে অ্যাকশনটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভের ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি যে 4টে রুলস মনে রাখতে হবে সেটা কি? যে অ্যাক্টিভের অবজেক্ট তাকে আমরা সাবজেক্ট করব, যে টেন্স অনুযায়ী লেখা সেই টেন্স অনুযায়ী আমরা বি ভার্বের অক্সিলারি ইউজ করব, টু বি। সেটা এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেটা তাই জন্য হয়েছে এটা ইজ, যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো সেটা হতো ইজ বিং, যেটা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্বে দেখেছো। তাহলে কি সাবজেক্টের পরে আমরা কি করলাম? বি ভার্ব আনলাম। এইবারে যে মেন ভার্বটা অ্যাক্টিভে থাকবে সেটা যে টেন্সেই থাকুক না কেন, আমরা তার পাস্ট পার্টিসিপেল রূপ বসিয়ে দেবো, পাস্ট পার্টিসিপেল প্লেড। এইবারে অ্যাক্টিভের যে সাবজেক্ট তাকে আমাদের প্যাসিভে অবজেক্ট করতে হবে, আর সেই অবজেক্ট করার আগে আমাদেরকে একটা প্রেপোজিশন বাই নিয়ে আসতে হবে। কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে জানবো অ্যাডভান্স লেভেলে। তাহলে সেই বাইটাকে আনলাম, বাইটাকে আনার পর আমরা এখানের যে সাবজেক্ট তাকে আমরা অবজেক্ট করলাম। যদি প্রোনাউন থাকে আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভ বুঝে বসাতে হবে। এখানে যদি প্রোনাউন থাকে সাবজেক্ট আই, আমাদেরকে অবজেক্টিভে প্যাসিভে করতে হবে মি। এই পর্যন্ত আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। এইবারে আমি কিছু সেন্টেন্স লিখব, তোমরা খুব ভালো করে খেয়াল করবে, কারণ এই কনসেপ্ট না জানলে তোমরা ভয়েস চেঞ্জের অনেক কিছুই কনসেপ্ট ক্লিয়ার হবে না। দেখো, প্রথম সেন্টেন্স কি? আই অ্যাম এ স্টুডেন্ট। ক্লিয়ার? তারপরটা কি? আই হ্যাভ এ কার। ক্লিয়ার? তারপরটা কি? আই ডু ইট। প্রথম সেন্টেন্সটা কি? আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দ্বিতীয়টা কি? আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। তৃতীয় সেন্টেন্স কি? আই ডু ইট, আমি এটা করি। ক্লিয়ার? ধরো তোমাকে এই ফার্স্ট দুটো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, তুমি কি করবে? দেখো, তোমরা বি আর হ্যাভ ভার্বের টেন্স আর ডু ভার্বের টেন্স যারা দেখোনি তারা এই কনসেপ্ট বুঝতে একটু অসুবিধা হবে, ওই জন্য বলছি আমি বারবার করে বি হ্যাভ ডু এই তিনটে টেন্স খুব ভালো করে শিখে নাও, তোমাদের খুব উপকারে আসবে। তাহলে দেখো, যদি সেন্টেন্স বি ভার্ব আর হ্যাভ ভার্ব দিয়ে লেখা হয় এবং বি আর হ্যাভ যদি মেন ভার্ব হয়, বি আর হ্যাভ যদি মেন ভার্ব হয়, বা যে কোনো বি আর হ্যাভ ভার্বের টেন্স লেখা হয়, সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি না। বি আর হ্যাভ ভার্ব সেটা যদি মেন ভার্ব হয় এবং সেটা দিয়ে যদি কোনো সেন্টেন্স লেখা হয়, সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে পারি না। কেন পারি না?
চলে এসো বুঝে নাও। আই ডু ইট, আমি এটা করি। তোমরা কারা কারা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব শেখনি হাত তোলো। অনেকেই শেখনি, ওখানেই কনসেপ্ট লুকিয়ে আছে। ওই জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ গ্রামারটাকে শিখিয়েছি, যাতে তোমরা কোনো স্টেপ জাম্প না করো। স্টেপ জাম্প না করলে তোমরা প্রতিটা কনসেপ্ট ভালোভাবে বুঝতে পারবে। ক্লিয়ার? তাহলে কি আই ডু ইট, এখানে আমাদের সেন্টেন্সটা কোন ভার্বের আন্ডারে লিখেছি আমরা? ডু ভার্বের আন্ডারে। ক্লিয়ার? তাহলে এখানেই কনসেপ্ট কি লিখে আছে, যে ডু ভার্ব দিয়ে আমরা যাই সেন্টেন্স লিখি না কেন, সেটাকে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ করতে পারি। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি? যদি ভার্বের পরে একটা অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে, যেমন আই ডু, এটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। আর এখানেই আমাদের কি কনসেপ্ট লুকিয়ে আছে? ভেরি গুড, আমরা ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতেও পারি না। আমরা ডু ভার্বের আন্ডারেও দেখো কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারছি না। আমরা ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতে পারি না, কারণ যার অবজেক্ট নেই তাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। কিছু কিছু ব্যতিক্রম আছে সামান্য, সেটা আমরা পরে শিখব। যার অবজেক্ট নেই, জেনে রাখো, তাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, সেটা ডু হোক যাই হোক। তাহলে আই ডু ইট, এটা আমাদের কোন টেন্সে লেখা? প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? ডু এর পরে অবজেক্টকে ইট, তাহলে আমরা বুঝতে পারছি এটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু বি ভার্ব আর হ্যাভ ভার্বের ভয়েস চেঞ্জ আমরা করতে পারি না। কেন? কারণ বি আর হ্যাভ ভার্ব সেখানে কোনো অবজেক্ট থাকে না, সেখানে থাকে কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তোমরা বি ভার্বের টেন্স দেখলেই বুঝতে পেরে যাবে। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট আর আই হ্যাভ এ কার, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই যে আই সাবজেক্ট, তার কমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্ট। এই যে আই সাবজেক্ট, তার কমপ্লিমেন্ট হচ্ছে কার। তাহলে এর থেকে কি প্রমাণিত হয়? যে ডু ভার্বের আন্ডারে সমস্ত ভার্বকেও আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না যদি তার অবজেক্ট না থাকে। যদি অবজেক্ট থাকে তবেই আমরা সেটাকে ভয়েস চেঞ্জ করতে পারবো, আর সেই ভার্বকে কি বলবো আমরা? ট্রানজিটিভ ভার্ব। তাহলে সমস্ত ট্রানজিটিভ ভার্বকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? তাহলে আই ডু ইট, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি দাঁড়াবে? ইট একটা প্রোনাউন, কিন্তু ইট সাবজেক্টিভ কেসেও যা অবজেক্টিভ কেসেও তাই। তাই ইটের আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আই থাকলে হবে মি, উই থাকলে হবে আস, ইউ থাকলে ইউ, কোনো পরিবর্তন নেই। হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। আমি পুরো নোট দিয়ে দেবো, তোমরা এখন কনসেপ্টটা ভালো করে বোঝো। তাহলে আই ডু ইট, এটা আমাদের অ্যাক্টিভে লেখা আছে। এটা যদি আমরা প্যাসিভে কনভার্ট করতে চাই, কি করতে হবে আমাদের? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। ইট প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী আমাদের ভার্ব কি আনতে হবে? অক্সিলারি। ভেরি গুড, ইজ। তারপরে মেন ভার্ব কি? ডু। তাহলে মেন ভার্বের এটা যখন প্রেজেন্টে লেখা আছে, আমাদের কি আনতে হবে? পাস্ট পার্টিসিপল, ডু, ডিড, ডান। পাস্ট পার্টিসিপল কি? তাহলে ডান। তারপরে কি আর বাকি রইল? আই সাবজেক্ট, সেটাকে আমরা অবজেক্ট করব। কিন্তু অবজেক্ট করার আগে আমাদের একটা কি বসাতে হবে? প্রেপোজিশন বাই। ভেরি গুড, বাই বসিয়ে দিলাম। আই যখন প্যাসিভে অবজেক্ট হবে, বা আই যখন সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসে পরিণত হবে, তখন সেটা কি হবে? ভেরি গুড, মি। তাহলে এই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, এটা আমরা কনভার্ট করলাম। তাহলে এইটার পরে তোমাদের মনে কনফিউশন হচ্ছে যে আমাদের আরও কী কী শিখতে হবে। প্রায় 8 থেকে 10 রকমের বিভিন্ন সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হয়, কিন্তু আমাদের যদি বেসিক ক্লিয়ার না থাকে আমরা কোনো ধরনের ভয়েস চেঞ্জ করতে পারবো না। আমরা এটা শুধু দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ। এরপরে আমরা দেখব প্রত্যেকটা সেন্টেন্সে
প্রত্যেকটা টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, কিন্তু কয়েকটা টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় না, সেটা আমি তোমাদের পরে বলবো। আগে তোমরা এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করো। এরপরে আমরা কি দেখব, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারকে তার যে ভাগগুলো আছে সেই ভাগগুলোকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এবং কিভাবে বি ভার্বের ইউজ করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে গেলে। ওইটা দেখার পর ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ওই কনসেপ্ট ক্লিয়ার করার পর আমাদের যে স্টেপ বাই স্টেপ 1 2 3 4 5 6 7 এইরকম যে সেন্টেন্স স্ট্রাকচার বিভিন্ন আছে, বিভিন্নভাবে আমাদের যে ভয়েস চেঞ্জ করতে হয়, এইটা দেখার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ক্লিয়ার? তাহলে এর পরের ক্লাসে আমরা কি দেখব, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারকে প্রত্যেকটা টেন্সের যে ভাগ রয়েছে সেই ভাগের যে সেন্টেন্স হয় এবং সেগুলোকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব সেটা দেখব। আর অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে গেলে সেই সেন্টেন্সটাকে ডু ভার্বের সেন্টেন্স হতে হবে এবং বি আর হ্যাভ ভার্ব যদি সেন্টেন্স লেখা হয় এবং সেটা যদি মেন ভার্ব হয় তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। ক্লিয়ার?